This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, শুরু করছি দুপুরে সুপার প্রাইম টাইম। একটানা ব্রেকলেস খবর, কোনো খবর রিপিট হবে না। আজ স্টুডিও থেকে শুভজিতের সঙ্গে আমি দীপ যেমন রয়েছি, পাশাপাশি আমাদের আরো দুই সহকর্মী মধুকল্পিতা এবং শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে। আর শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এসএসসি দাগি তালিকাকে চ্যালেঞ্জ, এবার আদালতে যাচ্ছেন চাকরি প্রার্থীরাও। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস। আদালতে যাচ্ছেন দাগি চাকরিহারাদের একটা অংশ, অর্থাৎ দুটো অংশ যাচ্ছে মোট। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, একটা বিষয় দর্শকদের ক্লিয়ার করে দেওয়া দরকার যে একদল চাকরি প্রার্থী, মানে যারা দিনের পর দিন রাজপথে বসেছিলেন, বৃষ্টি ভিজেছিলেন, রোদে পুড়েছিলেন যে আমাদের হকের চাকরি চুরি হয়ে গেছে, চাকরি দাও, তারা হচ্ছেন চাকরি প্রার্থী, তারা এখনো চাকরি পাননি। আরেক দল হচ্ছে যারা চাকরি করেছিলেন, 26,000-এর মধ্যে চাকরি চলে গেছে, তাদের মধ্যে আবার দুটো অংশ। একটা হচ্ছে এই দাগি, সো কল্ড দাগি, আরেকটা হচ্ছে যারা বলছেন যে না, আমরা কোনো রকম ভাবে দাগি নই, আমরা যোগ্য। আমরা এই পার্টটাকে সরিয়ে রাখি, আগে মূল বিষয়টা আসি। কারা আদালতে যাচ্ছেন? চাকরি প্রার্থী যারা, মানে যারা এখনো চাকরি পাননি, চাকরি চাইছেন তারা। একেবারে দেখো, যারা চাকরি প্রার্থী, যারা চাকরি চাইছেন এবং যারা এই দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বারবার বলে এসেছেন, যাদের আইনজীবী হচ্ছেন ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, এরা কেন আদালতে যাচ্ছেন? বক্তব্য হচ্ছে এই যে তালিকা প্রকাশ করেছে এসএসসি, যেটা টেন্টেড লিস্ট বলা হচ্ছে, অর্থাৎ বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন, এই তালিকা আরও দীর্ঘায়িত হবে। এটা তাদের দাবি যে এক্সপায়ার্ড প্যানেল, 1 বছর প্যানেলের মেয়াদ থাকে, তারপরে কিন্তু সেই প্যানেল থেকে কারোর চাকরি সম্ভব হয় না, এটা আইনে আছে। কিন্তু এক্সপায়ার্ড প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরও এসএসসি একাধিক কাউন্সেলিং করেছে, সেখান থেকে অনেকের চাকরি হয়েছে। এই বঞ্চিত চাকরি প্রার্থীরা বা তাদের আইনজীবীরা মনে করেন যে এই কাউন্সেলিংয়ের মাধ্যমে যাদের চাকরি হয়েছে সেটাও বেআইনি চাকরি, সেটাও এই তালিকায় আসা উচিত। এসএসসি তা মনে করে না। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারেস্ট হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, এবং এই ব্যাপারটাই সুপ্রিম কোর্টে মেনশন করতে চলেছেন আইনজীবী ফিরদৌস শামীম। বেশ, নিঃসন্দেহে বড় খবর। নজর থাকবে আমাদের চাকরি প্রার্থী যারা আছেন, যারা দিনের পর দিন রোদে পুড়েছেন, বৃষ্টি ভিজেছেন, এবার তারাও যাচ্ছেন আদালতের দ্বারস্থ হচ্ছেন। পাশাপাশি আদালতে যাচ্ছেন দাগি চাকরিহারাদের একাংশ। গতকালই দাগি চাকরিহারা যারা যারা ক্যামেরার সামনে এসেছিলেন, তারা প্রশ্নটা তুলে দিয়েছিলেন যে কিসের ভিত্তিতে আমাদের নাম প্রকাশ করলো এসএসসি, কিসের ভিত্তিতে আমাদেরকে দাগি বলা হচ্ছে, তাদের একটা অংশ যাচ্ছে। একেবারে শুভজিৎ, তাদের অংশটা আবার অন্য কারণে যাচ্ছে। তাদের কারণটা হচ্ছে এরকম যে তারা দাবি করছে যে তারা এই টেন্টেড লিস্টে থাকার জন্য উপযুক্ত নয়, তার কারণ তাদের ওএমআর শিটটা এখনো এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিসেবলই হয়নি। কিন্তু তারা যে বেআইনিভাবে চাকরি পেয়েছেন এটা এসএসসি নিজেই ঘোষণা করে জানিয়েছে, র্যাঙ্ক জাম্পিং হয়েছে, ওএমআর শিটে জালিয়াতি হয়েছে এবং ওএমআর শিটে তাদের সই রয়েছে, ফলে তারাও তাদের আইনের কথা বলতে পারেন, কিন্তু এই দুই জায়গায় বিভেদ থেকে যাচ্ছে। সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। শামীমদা, শুভজিৎ রয়েছি। শামীমদা, দুটো প্রশ্ন চট করে আপনার কাছে করে রাখি। এক, চাকরি প্রার্থী যারা, মানে চাকরি এখনো পাননি, চাকরি চাইছেন, বারংবার অভিযোগ করে আসছেন তাদের চাকরি চুরি হয়ে গেছে, তারা কোন গ্রাউন্ডে আদালতে দ্বারস্থ হচ্ছে? এক। আর 2 নম্বর, যাদের নাম ওই 1806 জনের মধ্যে রয়েছে, তাদের অনেকে ক্যামেরার সামনে এসেছিলেন। একজন তৃণমূল কাউন্সিলর রাজপুর সোনারপুর পৌরসভার, তিনি বলছেন যে আমাদের নাম কেন এলো, তাদেরও কেউ কেউ শোনা যাচ্ছে তারা আদালতের দ্বারস্থ হতে পারেন। তারা যদি যান তাহলে তারা কি গ্রাউন্ডে দাঁড়াতে পারেন, আদালতের সামনে গিয়ে কি যুক্তি দিতে পারেন? আদালতের নির্দেশ খুব পরিষ্কার, যারা টেন্টেড ক্যান্ডিডেট, সেই টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতে হবে এবং তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ফলে এই যে টেন্টেড হিসেবে যারা চিহ্নিত হয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে এবং তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এই নির্দেশ অমান্য হলে, এবং এই নির্দেশ এখনো পর্যন্ত অমান্যই হয়ে আছে, তার কারণ এখনো পর্যন্ত তাদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার পদক্ষেপ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা করেননি। ফলে এটা একটা আদালত অবমাননাকারী পদক্ষেপ। দ্বিতীয় হচ্ছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই তালিকাটা হচ্ছে অসম্পূর্ণ তালিকা। তার কারণ এই তালিকায় এখনো পর্যন্ত কিছু ওএমআর শিট ম্যানিপুলেশন যারা করে যারা চাকরি পেয়েছেন তাদের নাম, র্যাঙ্ক জাম্পিং করে যারা চাকরি পেয়েছেন তাদের নাম, আউট অফ দ্য প্যানেল চাকরি পেয়েছেন কিছু জনের নাম আছে, কিন্তু এক্সপায়ারি অফ দ্য প্যানেলের সকলের নাম নেই। শুধু তাই নয়, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, যতগুলো রেকমেন্ডেশন লেটার ইস্যু হয়েছিল, 11,610টি রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল এসএসসি, আর 12,964 জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল বাই দ্য বোর্ড।
ফলে এই যে এক্সচেঞ্জ অ্যাপয়েন্টমেন্ট কাদের কাদের হলো, তাদের নামের তালিকা কোথায়? শুধু তাই না, এই যে তালিকা, সেই তালিকা কোন ডিস্ট্রিক্টের, ওই যে যার নাম দেওয়া হয়েছে সে কোন ডিস্ট্রিক্টের, সেটা প্রকাশ করা হয়নি, তার ডিটেলস প্রকাশ করা হয়নি। কেন? সেটা যদি না করা হয় তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে টাকা আদায় করবে? ডিআইরা তালিকা পাঠাবে, সেইটা করেছেন কি করেননি? ফলে এটা এই যে পাবলিক ডোমেইনে দেওয়ার অর্থ এই নয় যে শুধুমাত্র রোল নাম্বার দিলাম আর একটা নাম লিখে দিলাম, যে টাঙিয়ে দিলাম, সেটা তার উদ্দেশ্য শুধু পাবলিক ডোমেইনে আনা নয়। এর উদ্দেশ্য রয়েছে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ যাতে পালিত হয়। আদালতের নির্দেশ আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা ল্যান্ড রেভিনিউ আকারে এই টাকাগুলোকে কালেক্ট করবে, মাইনের টাকা। এখনো পর্যন্ত যারাই বলুন না কেন দাগি হিসাবে, যে আমরা কি করে দাগি হলাম আমরা জানি না, এসব তো এখন বলে তো কোনো লাভ হবে না। আপনারা সব জানেন এবং সিবিআই কে নির্দেশ দেওয়া আছে যে এই তাদেরকে প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে তদন্ত করবে। তার কারণ যে মানি রুট, যেখানে এই ছোট দালাল, মেজ দালাল, বড় দালাল করে নেতা, মন্ত্রী করে মহামন্ত্রী, এই যে রুট, সেই রুটটাকে আনাজ করতে হবে। কারা কারা এই পদ্ধতিটিকে প্রদর্শিত করেছে বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সামিম দা, অসংখ্য ধন্যবাদ। দেখুন, আইনজীবীরা এবং বিরোধীরা গতকাল থেকে বারবার বলছিলেন এই প্যানেল মানে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা সম্পূর্ণ না। এসএসসি বোধহয় সেটাকে মান্যতা দিয়েছে কয়েক ঘন্টার মধ্যে আরো দুজনের নাম প্রকাশ করে। যাই হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাই একবার। যাক না, আমি তো চাইনি যে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাবে করে সুপ্রিম কোর্ট থেকে বলিয়ে দিই যে ওরা যোগ্য, তখন তাকে যাবে। তাতে কি এই লিস্টটা বেরোনোর পর তাহলে কি তাদের পরীক্ষায় বসে সে তো কি হবে না হবে সেটা সুপ্রিম কোর্ট, এত তো যদির কথা তো উত্তর দিতে পারবো না আমি। সুপ্রিম কোর্ট যা বলবে তাই হবে। যাক না সব সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যার যা বক্তব্য আছে, রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে শিরদাঁড়ার সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে যে মামলা করে বলুন এই লিস্ট বোগাস বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয়, যা আছে সব কোর্টে হবে। এসএসসির যে দাগিদের তালিকা বার করেছে সেই তালিকায় রয়েছে শাসক নেতাদের নাম। তালিকায় হদিশ মিলেছে বিধায়কের পুত্রবধূ এবং মন্ত্রীর সর্বক্ষণের সঙ্গীর। এই দাগি তালিকায় রয়েছেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ, দাগি শিক্ষক শামসুদ্দিন আহমেদ, মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ, শামসুদ্দিনের স্ত্রী জেলা পরিষদের সদস্য। এই তালিকায় রয়েছেন পিংলা তৃণমূল নেতা অজয় মাঝির নাম। তালিকা আরো লম্বা, তালিকায় আরামবাগে তৃণমূল নেতা স্ত্রী নমিতা আদক রয়েছেন। তালিকায় নাম রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষের। দাগিদের তালিকায় হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলেরও নাম রয়েছে। এখানেই শেষ নয়, দাগিদের তালিকায় নাম হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের, নাম রয়েছে হুগলি জেলা পরিষদের সদস্য শাহিনা সুলতানার, নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীরও। আর এই কারচুপি করা হয়েছে তালিকাতে, এমনটাই অভিযোগ যখন উঠে আসছে মাঝরাতে, তখন এই তালিকার একটা রদবদল হলো। কি রদবদল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মাঝরাতে তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়ল এসএসসির হলফনামায় বেআইনি নিয়োগে নাম ছিল চোপড়ার বিধায়কের মেয়ে রোশনারার, এবং কিন্তু প্রকাশিত প্রথম তালিকায় ছিল না হামিদুল রহমানের মেয়ের নাম। হাতে নাতেই গরমিল ধরে ফেলে টিভি9 বাংলা। 2018 থেকে কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন বিধায়কের মেয়ে রোশনারা। অযোগ্য শিক্ষকদের যে তালিকা, সেখানে রোশনারা বেগম আপনার মেয়ের কথা বলা হচ্ছে, আপনার মেয়ের নাম বেরিয়েছে, তো আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে বা এই বিষয়ে কি বলবেন? তো ওরা কোর্ট কেস করেছিল, কি করছে ওরা দেখো মিলে, ওরা মেয়ের জামাই ওরাই কেস লড়ছে, ওরাই দেখছে। আপনারা শুনলেন তিনি ঠিক কি বলেছেন, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে, এবং এর পাশাপাশি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গেও কথা বলেছিলাম। তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এর থেকেও অনেক বেশি নাম হয়তো আগামী দিনে বেরোবে, লিস্টে বেরোবে, কারণ আমরা এর আগে যখন কোর্টের প্রসিডিংস চলেছে সেই সময় আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পেরেছি তা অনুসারে কিন্তু এই লিস্টটা লম্বা হওয়ার কথা। আর এই যে এক্সাম্পল আপনি দিচ্ছেন বা আপনারা যেটা দেখতে পেয়েছেন, আমরা যে ওভারনাইট অর্থাৎ 2টোর সময় রাত্রিবেলা একটা নাম নতুন করে এডিট করে ঢোকানো হলো, এটা প্রমাণ করে দিচ্ছে যে এরকম বহু প্রভাবশালীর পরিবারের ছেলে মেয়েদের নাম লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। এই 1804-এর লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল,
শেষ পর্যন্ত একটা দুটো হয়তো ঢুকে গেছে, এই হামিদুর রহমানের মেয়ের নামও সেইভাবে ঢুকে গেছে, কিন্তু এটা হিমশৈলের চূড়া মাত্র। প্রথম দিনই বলেছি যে এই তালিকা অসম্পূর্ণ থাকবে, এই তালিকার মধ্যে বহু ভুলভ্রান্তি উদ্দেশ্যমূলকভাবেই রাখা হবে যাতে গোটা ব্যাপারটাই ঘেঁটে যায়। ওরা চায় না কোনো কাজ সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হোক, তাই আরো দেখবেন প্রথমত তো 1800 চাকরিটা নগণ্য, আমাদের যা হিসেব আছে বিভিন্ন আদালতের তথ্য 6000 ছাড়িয়ে যাবে, সেখানে ওরা 1800 বার করেছেন, তার মধ্যে ওরা একে তাকে বাঁচাবার চেষ্টা করছেন। এ চূড়ান্ত একটা দুর্নীতিমূলক সংস্থা। এখন কি করবেন আপনারাই ভোট দিয়ে এই সমস্ত অযোগ্য দুর্নীতিবাদ লোকেদের ক্ষমতা এনেছেন, তার পরিণতি ভুগতে হবে। এসএসসির দেওয়া তালিকা অনুযায়ী সংখ্যাটা 1806, কিন্তু ফিরদৌস শামীম, আইনজীবী ফিরদৌস শামীম তিনি মনে করেন সংখ্যাটা 6000 হতে পারে, তাও শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের। আসুন কি বলেছেন তিনি, ফিরদৌস শামীম আমাকে শোনাই আপনাদের। আমি বলছি 1806 হচ্ছে টোটাল সংখ্যাটা, আপনাদের হিসেবে সংখ্যাটা কত হওয়া উচিত? মোর দেন 6000। শিক্ষা শিক্ষাকর্মী মিলিয়ে? না 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 না, একদমই না, শিক্ষক, শুধু শিক্ষক। হ্যাঁ, নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষাকর্মীদের তালিকাও বের করা উচিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত বের করেননি। এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, এদের সামনে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং সিলেকশন প্রসেস, সেটাও কিন্তু কলুষিত হবে। তারা যদি চান যে এই নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষমুক্ত রাখবেন, তাহলে কিন্তু তাদের উচিত যে এই যে তালিকা সেটাকে কলুষমুক্ত রাখা, সেটাকে ত্রুটিমুক্ত রাখা। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে কান টেনেছেন, এবার মাথা টানুন। কি বলেছেন তিনি, শুনুন তার মুখ থেকে। স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন, হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই তালিকা অসম্পূর্ণ, কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই, স্বামীর নাম বা বাবার নাম নেই, এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই, এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ, ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। জীবনের আরও যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে, যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাই। অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই দাগিদের তালিকা যেটা এসএসসি পেশ করেছে সেখানে শুভেন্দু অধিকারীর লোকজনেরও নাম রয়েছে, মানে তিনি বলতে চাইছেন যে বিজেপিরও নাম রয়েছে। আসুন কি বলেছেন তিনি, তার মুখ থেকে শোনাই। বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সেগুলো দেখুন, খবরই তো আছে, বিজেপির নেতৃত্বরা পেয়েছে, তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে, সব শুভেন্দু অধিকারী উপাসে করিয়েছে। মেদিনীপুর আর বাঁকুড়া, দেখবেন সবচেয়ে বেশি ওইখান থেকে এসেছে। দেখুন, বাজার গরম না করে যদি হিম্মত থাকে মামলা করুন, বাজার গরম করার কি দরকার আছে? বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোক ওর মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। আমি এর ব্যাখ্যা দেব না, আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না, আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না, উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না, এটা শুনে রাখা দরকার। তৃণমূল সাংসদ শতাব্দী রায় তিনি আবার বলছেন যে এসএসসির এই পেশ করা তালিকা নিয়ে যা বলার দল বলবে, তিনি কিছু বলবেন না। তুমিও দেখছো আমিও দেখছি, তাহলে দুর্নীতি তো হয়েছে, ঠিক আছে, এই নিয়ে আমার কিছু বলার নেই। যা হয়েছে তার শাস্তি আসছে, যারা হয়েছে তারা বাদ গেছে, সবই হয়েছে, আমি এটা নিয়ে আর কি। কোথাও শাসক দলের জন্য তো তাহলে যারা দুর্নীতির নাম ছিল নেই যাদের, তারা তো বঞ্চিত। এটা নিয়ে দল বলে দেবে তোমার সে কথা, উত্তর এই বিষয়টা ঠিকই তুমি বলনি বলে বলতে পারো বাইরে।
দেখুন, এখনো পর্যন্ত 1806 জন দাগির তালিকায় এসএসসি প্রকাশ করেছে। গতকাল রাতে আপনাদেরকে বলেছিলাম, সময় যত যাচ্ছে আমাদের সহকর্মীরা ফোন করে বলছেন যে অমুক নেতা চাকরি করতো তৃণমূলে, চাকরি চলে গেছে, অমুক নেতার আত্মীয় চাকরি করতো, চাকরি চলে গেছে, অমুক নেতার সঙ্গে ঘুরঘুর করতো, তার চাকরি চলে গেছে। বিশ্বাস করুন, নিউজ রুমের কথা বলছি, এখনো যখন আসছি না এই খবরটা পড়তে, তখন এক রিপোর্টার ফোন করে বললেন আমাদেরকে, তারটাও দেখাবো, তবে তার আগে মালদারটা দেখাই। উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ শামসুদ্দিন আহমেদের নামও রয়েছে এসএসসির তালিকায়। এই শামসুদ্দিন আহমেদের স্ত্রী আবার মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, তালিকায় ঝুড়ি ঝুড়ি তৃণমূল কংগ্রেস নেতার নাম, অথবা তার বউয়ের নাম, অথবা আত্মীয়র নাম। সুব্রত, সে একটু আগে দেবব্রত এক নেতার কাছে গেছিল পিংলার, সে তো প্রায় ক্যামেরা দেখে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। নির্মল বাবু বললেন তার পুত্রবধূ কিভাবে চাকরি পেয়েছেন তিনি জানেন না। আর এই যে তুমি যে নেতার কথা বলছো শামসুদ্দিন আহমেদ, মুখ খুলেছেন ক্যামেরার সামনে, এতকাল কিন্তু তোমার আবার ট্যাক্সের পয়সায় মায়নাগুলো নিয়ে গেছেন। একদমই তাই শুভজিৎ, এবং আমি এই মুহূর্তে মোথাবাড়িতে রয়েছি। আমার পেছন দিকে মোথাবাড়ি বিডিও অফিস রয়েছে, এবং এই মোথাবাড়ি পুরো এলাকা জুড়ে এখন রীতিমতো চর্চা চলছে। যে শামসুদ্দিন আহমেদের কথা তুমি বলছো, শামসুদ্দিন আহমেদ এখানকার প্রভাবশালী তৃণমূল নেতা, সাবিনা ইয়াসমিনের একেবারে ঘনিষ্ঠ ডান হাত বললেও ভুল বলা হবে না। শুধু তাই নয়, তার স্ত্রী সারিকা খাতুন, তিনি মালদা জেলা পরিষদের তৃণমূলের সদস্য। একটু আগে আমি তার বাড়ি থেকে ঘুরে এসেছি। স্বামী স্ত্রী দুজনেই গা ঢাকা দিয়েছেন, এই এলাকায় এই চত্বরে নেই, বা এমনটাও হতে পারে ঘরের অভ্যন্তরে তিনি আড়ালে তারা দুজনে লুকিয়ে রেখেছেন, কারণ আশেপাশের যারা মানুষ তারা বলছেন তারা নাকি ঘরেই লুকিয়ে আছেন, আত্মগোপন করে আছেন। এই মুহূর্তে চর্চা চলছে। সবথেকে মজার বিষয় যে এই মোথাবাড়িতে জেলা পরিষদের কংগ্রেসের যিনি সদস্য, এখানকার নেতা সায়েম চৌধুরী, তিনি রয়েছেন। এবং তোমাকে বলছি যে সেই সময় কিভাবে দালাল চক্রটা সক্রিয় হয়েছিল এবং কেমন করে কত টাকা দিতে হয়েছিল এখানকার যারা যারা চাকরি এভাবে পেয়েছে, কী রকম অবস্থা চলছিল আপনি তো নিজে জানেন এবং সাক্ষী রয়েছিলেন। এই মোথাবাড়িতে কত টাকা করে দিয়ে টাকা হয়েছিল? আমার মোথাবাড়ি থেকে এই সব তৃণমূলের নেতার দ্বারাই 14 লাখ 15 লাখ টাকা করে এসএসসির চাকরির জন্য টাকা উঠানো হয়েছে। এবং বর্তমানে যে চাকরির লিস্ট, বাতিলের যে লিস্ট বেরিয়েছে 1880টা, তার মধ্যে থেকে আমাদের কালিয়াচক 2 নম্বর ব্লকের আমাদের যে বিধায়ক যে সাবিনা ইয়াসমিন আছেন, তার ডান হাত বাম হাত, তাদের প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ এই চাকরির বাতিলের লিস্টে নামটা আছে। শামসুদ্দিন আহমেদ, যেরকম আমাদের এখানটা শামসুদ্দিন আহমেদের স্ত্রী সারিকা খাতুন, যিনি জেলা পরিষদের মেম্বার, উনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের চাকরি বাতিলের এই লিস্টের নাম আছে। ঠিক আছে, কীভাবে চাকরি পেয়েছেন, কত টাকা দিয়েছেন? এরা বিভিন্ন জায়গায় টাকা দিয়েছে, দালালিও করেছে। আমাদের এরিয়াতে বিভিন্ন ছেলের কাছ থেকে, বিভিন্ন পরিবারের কাছ থেকে এরা টাকা নিয়ে বিভিন্নভাবে নাম ঢুকিয়েছেন। মানে শুধু নিজে টাকা দিয়েছে তা নিয়েছেন নয়, নিজে আবার দালালিও করেছেন, দালালিও করেছেন। টাকা গুরুতর অভিযোগ সুব্রত, গুরুতর অভিযোগ। যাই হোক, তদন্ত নিশ্চয়ই সিবিআই যেভাবে করছে সেভাবে করবে। সুব্রত, ছোট্ট করে অনলাইনে একটা উত্তর চাইবো। মন্ত্রী এখনো মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ চাকরি যাওয়াতে? না, এখনো পর্যন্ত মন্ত্রী মুখ খোলেননি। শুধু তাই নয়, তৃণমূলের তরফ থেকে সেরকম মানে প্রথম সারির কোনো নেতারা সেভাবে মুখ খুলবেন মালদা জেলার ক্ষেত্রে। বেশ, নজর থাকবে সুব্রত। আর এবারে আপনাদের দেখাবো এমন একজনের খবর জানাবো আপনাদেরকে, যিনি ব্লক তৃণমূলের সভাপতি, তার ছেলে নাজিবুল্লাহ, তার নাম রয়েছে এসএসসির এই দাগি তালিকায়। এবং তারপরে তিনি কি বলছেন, তিনি প্রশ্ন করছেন যে এসএসসি কিসের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করলো, কেন তাদেরকে অযোগ্য ঘোষণা করলো এসএসসি, কোন তথ্য দেখে? প্রশ্ন দাগি শিক্ষক নাজিবুল্লাহ। ওএমআর শিট যেখানে নষ্ট হয়ে গেছে সেখানে অযোগ্যদের তালিকা তৈরি করলো কিভাবে, এই প্রশ্ন নিয়ে আদালতে যাওয়ার এবারে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। মোহাম্মদ নাজিবুল্লাহ, যার কথা বারবার ঘুরে ফিরে আসছে, আপনার কথা বারবার আসছে, পলিটিক্যাল কারণে নাকি আপনি চাকরি পেয়েছেন, আপনার বাবা যেহেতু পূর্ত কর্মকর্তা। এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কিন্তু এই রাজনৈতিক বাবা হওয়ার কারণে তো আপনার চাকরি পেতে সুবিধা হয়েছে। এই একদম ভুল কথা, এই বিরোধীদের অপপ্রচার। মানে কেন আপনাকে ধরে এই বিরোধীরা অপপ্রচার করছে? এটা তো কারোর তো কোনো আলাদা উদ্দেশ্য নেই। এই রাজনৈতিক উদ্দেশ্য তাদের থাকতে পারে। মানে আপনি চাকরি পাওয়ার আগে কাউকে টাকা দিয়েছিলেন? চারানা পয়সা যদি কাউকে দিয়ে থাকি, যদি প্রমাণ করতে পারেন, যা সাজা দেবে আমি তাই মেনে নেব। না, প্রমাণ করার জায়গাতে তো ইতিমধ্যে এসএসসি আপনাকে অযোগ্য বলছে,
এবং তার মানে আপনি কোথাও টাকা দিয়েছেন অথবা হচ্ছে আপনার হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। এসব হচ্ছে মিথ্যা কথা। মানে এই মিথ্যা কথাগুলো আপনার বিরুদ্ধে কেন হচ্ছে? এই বারবার তারা রাজনৈতিক ষড়যন্ত্র করে কালিমালিপ্ত করার জন্য এই মিথ্যা কথা বারবার আনছে। ওএমআরের ভিত্তিতে এই লিস্ট আমরা মানছি না। মানে এখন আপনি অযোগ্য এটাও এসএসসি প্রমাণ করতে পারবে না বলছেন? আশা করছি পারবে না। কেন? যেখানে বিচার চলাকালীনই বারবার অরিজিনাল ওএমআর নিয়ে প্রশ্ন হয়েছে, অরিজিনাল ওএমআর দেখাতে পারেনি। এসএসসি এপিটেবিক দিয়ে জানিয়েছে 1212 জন টেন্টেড, তার মধ্যে কিন্তু আমাদের নাম কোথাও নেই। আচ্ছা, এই এপিটেবিক সব কিছু আমাদের কাছে আছে, আমরা কোর্টে যাব, আইন অনুযায়ী যেটা হবার সেটাই হবে। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন দীপঙ্করের কাছে। দীপঙ্কর, দাগি তালিকায় তার নাম রয়েছে, তারপরেও তিনি নাকি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। দেখো একদমই তাই, তার যে দাবি নাজিমুল্লাহ তিনি বলছেন যে লিস্ট বার করেছে সেই লিস্টের তথ্য তারা কোথা থেকে পেলেন, কারণ ওএমআর শিট বারবার তারা আদালতে এসএসসি এবং তার দপ্তর বারবার বলেছেন ওএমআর শিট সব নষ্ট হয়ে গেছে। যদি নষ্টই হয়ে গিয়ে থাকে তাহলে তার র্যাঙ্ক জাম বা তাহলে তার ওএমআর শিটের তথ্য সে কোথা থেকে পেল এসএসসি, এই প্রশ্ন তিনি তুলছেন। তিনি আদালতে যাবেন, কিন্তু এই যে মোহাম্মদ ঈশা যিনি পুরো পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির একই সঙ্গে তিনি কর্মাধ্যক্ষ ছিলেন, এখন তিনি বারাসাত তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্লক 1-এর, এবং তার ছেলে সে চাকরি করত, আবার তার ছোট ছেলে সে এখন কোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান। ফলে এইরকমভাবে পারিবারিক একটা জীবন নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন, নিজেরা ঠিক করছেন কে প্রধান হবেন, কে স্কুলে শিক্ষকতা করবেন। কিন্তু এই জায়গা জুড়ে ইতিমধ্যে এই শিক্ষকতা এবং নিজেদের পছন্দের তালিকা তৈরি করা তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিকভাবে সরগরম হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নাজিমুল্লাহ তিনি এখন কিভাবে এই প্রসঙ্গগুলোকে তুলছেন এবং তিনি কিভাবে আদালতে যাবেন। তার আদালতে যাওয়ার যুক্তি একটাই, এবং তিনি বলছেন যে 1800+ নাম বেরিয়েছে তাদের সঙ্গে অনেকে তাদের কথা হয়েছে এবং তারা আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন। যেমনটা জানা যাচ্ছে যে ওএমআর শিট যেখানে নষ্ট হয়ে গেছে সেখানে অযোগ্যদের তালিকা কিভাবে তৈরি হলো, এই প্রশ্ন তুলে এবারে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন নাজিবুল্লাহ।